বন্ধুরা একদম রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে আরো একটা নেগেটিভ নিউজের আমদানি হয়েছে, যেখানে 21শে ডিসেম্বর জিএসটি কাউন্সিলিং মিটিং এর পরে ইন্ডিয়ান মার্কেটে টোটাল 148টা প্রোডাক্টের উপর বেশ কিছুটা এক্সট্রা জিএসটি চার্জেস লাগানোর কথা শোনা যাচ্ছে। এবার কোন কোন প্রোডাক্টের উপর জিএসটি ইনক্রিজ হচ্ছে, যেরকম ধরতে পারেন টোব্যাকো প্রোডাক্টের উপর, গার্মেন্ট প্রোডাক্টের উপর, এই টাইপের প্রোডাক্টের উপর এবং বেভারেজ প্রোডাক্টের উপর বেশ কিছুটা এক্সট্রাঅর্ডিনারি জিএসটি ইনক্রিজ হতে চলেছে। তার মানে যদি আপনার পোর্টফোলিওতে কোনো বেভারেজ কোম্পানি থাকে, সাপোজ এক্সাম্পল হিসেবে ধরে নিন কোনো বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, ভারুন বেভারেজ কোম্পানিতে যদি আপনি বড় প্রফিটে বসে আছেন, তাহলে আপনার কোম্পানিতে ইনিশিয়াল লসের কারণে জাস্ট 5% জিএসটি ইনক্রিজ হওয়ার কারণে আপনাকে কি কোম্পানির শেয়ারটিকে বিক্রি করে দেওয়া উচিত কিনা, বা যেমন গার্মেন্টস কোম্পানি যদি আপনার পোর্টফোলিওতে থাকে, সেই কোম্পানিগুলোতে আপনাকে কিরকম ডিসিশন নেওয়া উচিত। একদম ক্লিয়ার কাট অ্যান্সার বলে দিচ্ছি, যদি আপনার পোর্টফোলিওতে ভালো কোম্পানি থাকে তাহলে জাস্ট এই সমস্ত জিএসটি কাউন্সিলের মিটিং হোক অথবা ট্যাক্স ইনক্রিজের মিটিং হোক, এগুলোকে একটুখানি সাইডে রাখবেন। লং রানে আপনার কোম্পানি আপনাকে আপনার টার্গেটে অবশ্যই পৌঁছে দেবে যদি আপনার প্রাইস সঠিক জায়গায় কেনা থাকে। যদি আপনি 10 টাকার কোম্পানিকে 20 টাকায় কিনে রাখেন, তাহলে জিএসটি 10% রিডিউস হলেও আপনার কোম্পানি আপনাকে লস দিয়ে যাবে। আর যদি আপনার কোম্পানি 10 টাকার ভ্যালুয়েশনের কোম্পানি যদি আপনি 5 টাকাতে কিনে রাখেন, তাহলে আপনার কোম্পানিতে 20% জিএসটি ইনক্রিজ হলেও আপনার কোম্পানি লং টার্মে আপনার টার্গেটে আপনাকে পৌঁছে দেবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, যেই কোম্পানিতে আপনি ইনভেস্টেড রয়েছেন সেই কোম্পানির বিজনেস মডেলে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। যেমন এক্সাম্পল হিসেবে ধরে নিন তানিস্কের মতন কোম্পানি লাস্ট বেশ কিছু বছরে এই ধরনের প্রোডাক্টের উপর কিন্তু জিএসটি ইনক্রিজ হয়েছে, তা সত্ত্বেও তানিস্কের প্রোডাক্ট কি আপনাকে তানিস্ক কোম্পানির শেয়ার কি আপনাকে কম রিটার্ন প্রোভাইড করেছে? যদি তানিস্কের শেয়ারের কথা বলি তাহলে টাইটানের কথা বোঝানোর চেষ্টা করছি, টাইটান কি আপনাকে কম রিটার্ন প্রোভাইড করেছে? অথবা ভারুন বেভারেজ, এর আগেও কিন্তু ট্যাক্স ইনক্রিজ করা হয়েছে, জিএসটি ইনক্রিজ করা হয়েছে, ভারুন বেভারেজ কি আপনাকে কম প্রফিট দিয়ে গেছে? অলরেডি এই সমস্ত কোম্পানি মাল্টিফোল রিটার্ন প্রোভাইড করেছে। যে কারণে এই ভিডিওতে একদম ক্লিয়ার কাট আমি আপনাদের বলতে চাই, জাস্ট বিকজ জিএসটি মিটিং এর পরে আপনার কোম্পানির প্রোডাক্টের উপর 2% বা 5% এক্সট্রা জিএসটি লেগে যাবে, যেই রিজনটার জন্য এই একটা নেগেটিভ নিউজের জন্য আপনি শেয়ারকে এক্সিট করে দেবেন, অথবা যদি ভাবছেন যে এই একটা নিউজের জন্য আপনার কোম্পানিতে বিশাল বড় লস হয়ে যাবে, তাহলে হয়তো আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করানোর মতন মাইন্ডসেট আপনার তৈরি হয়নি। একদম ক্লিয়ার কাট ভেবে রাখুন, 5% জিএসটি ইনক্রিজ হলে যদি এই ভারুন বেভারেজ কোম্পানিটা আপনার কোম্পানি হতো, আপনি এই কোম্পানিটাকে বিক্রি করে দিতেন? কখনোই বিক্রি করতেন না। শুধু এখানে একটাই ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে, আপনার এন্ট্রি লেভেল কোন পজিশনে রয়েছে। আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স, আশা করছি সমস্ত সাবস্ক্রাইবারদের এটুকু কনফিডেন্স এতদিনের মধ্যে আমি দিয়ে দিতে পেরেছি যে জাস্ট নিউজের উপর বেস করে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়া যাবে না এবং নিউজের উপর বেস করে কোনো কোম্পানি থেকে এক্সিট করা যাবে না। 5% কেন, যদি 20% জিএসটিও ইনক্রিজ হয়ে যায়, যদি আপনার কোম্পানির মধ্যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, আপনার প্রোডাক্টের ডিমান্ড তারপরেও ইনক্রিজ হবে এবং আপনার কোম্পানির সেলিং পাওয়ার তারপরেও থাকবে। যে কারণে এই সমস্ত নিউজকে একদম সাইড করুন। কোন কোন ইন্ডাস্ট্রিতে জিএসটি বাড়তে চলেছে কিছু আইডিয়াও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তবে এই সমস্ত নিউজের জন্য যদি শেয়ার প্রাইসে কারেকশন হয়, যদি কোম্পানিটার ভ্যালুয়েশন গ্যাপ থাকে, তাহলে অবশ্যই সেখানে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে। ভুল করেও স্টপ লস নিয়ে নেবেন না। মাথায় রাখবেন, আপনার স্টপ লস হিট হলেই স্ট্রং হ্যান্ডরা সেখান থেকে ফ্রেশ এন্ট্রি নিতে পারবে। যে কারণে এই সমস্ত নেগেটিভ নিউজকে বেস করে তারা মার্কেটকে লোয়ার সার্কিট মারার চেষ্টা করে, যাতে ভয়ের কারণে আপনার শেয়ারটি সেখান থেকে ভয়তে আপনি এক্সিট করতে পারেন, তবে স্ট্রং হ্যান্ড লোয়ার লেভেলে এন্ট্রি নিতে পারবে। টোটাল যে 148 খানা প্রোডাক্টের উপর জিএসটি ইনক্রিজ হওয়ার যে পোটেনশিয়াল দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা রুমার্সদের নিউজ, জানি না কতটা অ্যাপ্লিকেবল হবে, সেটা 21 তারিখে বোঝা যাবে। এখানে বেশ কিছু প্রোডাক্ট, যেমন ধরুন সিগারেট, টোবাকো, বেভারেজ, এই টাইপের প্রোডাক্টের উপর অলরেডি এখানে বেশ কিছুটা ইনক্রিজ হওয়ার পোটেনশিয়াল দেখা যাচ্ছে। 28% অলরেডি বেভারেজ প্রোডাক্টের উপর এবং টোবাকো প্রোডাক্টের উপর জিএসটি ছিল, যেটাকে ইনক্রিজ করে 35% করে দেওয়া হবে। তবে জাস্ট এইটুকু ইনক্রিজের কারণে আমি মনে করি না যে গ্রেট কোম্পানি কখনোই ডাউনে আসবে। যদি কোনো গ্রেট কোম্পানিকে সঠিক ভ্যালুয়েশনে ডিসকাউন্টে পেয়ে যান, তবে সেটা অপরচুনিটি ক্রিয়েট হবে। যেরকম আমি যদি আজকের আমার কোম্পানিটা ডিসকাস করি, সোম ডিস্টিলারি যে কোম্পানিটা ডিসকাস করেছি, আমি বড় অ্যালোকেশনে কোম্পানিতে ইনভেস্ট করেছি। যদি এই কোম্পানির 10% জিএসটি ইনক্রিজও করে দেয়, সে কারণে শেয়ার প্রাইসে 10% কারেকশন হয়, আমি মনে করবো সেখানে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আপনারা নেগেটিভ কমেন্টস করা শুরু করে দেবেন না যে দাদা কোম্পানি আপনি কালকে ডিসকাস করলেন আর আজকে 10% কমে গেছে, আমি কালকে ইনভেস্ট করে আজকে এক্সিট করার জন্য কোম্পানি কিনিনি। আপনারা সেইভাবেই কোম্পানি কিনবেন।
কোম্পানিটি কিনবেন এবং 2-4 বছর ছাড়বেন, এই সমস্ত নিউজ আসবে যাবে, সেখানে অপরচুনিটি ক্রিয়েট হবে, আপনি আরো অ্যাভারেজ করে কোম্পানি থেকে বড় প্রফিট গেইনের অপরচুনিটি পাবেন। তো ডেফিনেটলি টোব্যাকো কোম্পানির মধ্যে আইটিসি কোম্পানিতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, তবে সেখানে অপরচুনিটি ক্রিয়েট হবে, তাছাড়া আর কিছু নয়। এবং ভারুন বেভারেজের মতন গ্রেট কোম্পানি আজকে ডিসকাউন্টে একসময় এসেছিল এই নেগেটিভ নিউজের জন্যই, আবার সমস্ত কিছু রিকভারি করে কিন্তু মার্কেট উপরে নিয়ে গেছে কোম্পানিকে। তো ডেফিনেটলি এগুলো অপরচুনিটি ক্রিয়েট করে। এবং একই সাথে গার্মেন্টস কোম্পানিগুলো সেখানে 5% থেকে 18% জিএসটি ইনক্রিজ করার চান্স দেখা যাচ্ছে রুমার্সদের নিউজ অনুযায়ী। যদি আপনার গার্মেন্ট প্রোডাক্টসে, যেমন ধরুন জামা কাপড় যেগুলো আমরা ইউজ করছি, আপনি যদি প্যান্টালুন্সে গিয়ে জামা কাপড় কিনছেন, তাহলে আপনার কাপড়ের প্রোডাক্টের দাম যদি 1500 টাকার উপরে হয়, 1499 উপরে হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টের উপর এক্সট্রা আরো কিছুটা জিএসটি চার্জেস হবে, যেটা 5% চার্জেস হতো 1500 টাকার মধ্যে। 1501 টাকা হয়ে গেলেই সেখানে কিন্তু আর 5% থাকবে না, ধরবেন 18% চার্জেস হয়ে যাবে। তো ডেফিনেটলি সেই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড কখনোই কমবে না, কারণ যে সমস্ত প্রোডাক্টগুলো 1800 টাকার উপরে দাম চলে যাবে, সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু সাধারণ ঘরের একদম নিম্নবিত্ত ঘরের লোকেরা কিনবে না। একটু কার মতন লোকেরা কিনবে, আমার হাসি পেয়ে যাচ্ছে। ধরুন যাদের পকেটে প্রচুর অনেক বেশি ক্যাপিটাল রয়েছে, তারাই সে সমস্ত প্রোডাক্ট কিনবে। যেমন সাপোজ মনে করুন আমি আমার জন্য, ধরুন আমি বিয়ে বাড়িতে ঘুরতে যাব, তো আমি একটা স্যুট কিনতে চাইছি। তো সেক্ষেত্রে আমি ব্লেজারটা যখন কিনবো, আমি একটা 1800, 1900 বা 2000 টাকা বা 10,000 টাকার একটা ব্লেজার কিনবো। ধরুন আমি পিটার ইংল্যান্ডে গিয়ে একটা 10,000 টাকার ব্লেজার কিনবো, তো সেই 10,000 টাকার ব্লেজারে জাস্ট 200-500 টাকা কম বা বেশির জন্য আমি কিন্তু পিটার ইংল্যান্ড বাদ দিয়ে অন্য কোনো নর্মাল প্রোডাক্ট নিয়ে নেবো না। যে কারণে অবশ্যই মাথায় রাখবেন, আমি এখানে যে সমস্ত ব্র্যান্ডের নাম নিচ্ছি কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো XYZ শুধু ব্র্যান্ডেড প্রোডাক্টের জন্য আমি সেটা ছেড়ে কিন্তু লোকাল দোকান থেকে গিয়ে কিন্তু 1000 টাকা বা 1200 টাকা দিয়ে ব্লেজার কখনোই কিনে নেবো না। কারণ দামি জিনিস যখন আমি কিনছি, একটু বেশি টাকা দিয়ে কিনবো, কিন্তু একটু ভালো ব্র্যান্ডের সাথে যাওয়ার চেষ্টা করব। সেখানে প্যান্টালুন্সেরও কিন্তু সেল কমে যাবে না, এবং ধরতে পারেন আনঅর্গানাইজ প্লেয়ারদের এখানে সেল কিছুটা বাড়তে পারে, কিন্তু অর্গানাইজ প্লেয়ারদের সেল কিন্তু কোনো মতেই কমবে না। তো ক্লিয়ার কাট, আপনার কোম্পানি যদি ফান্ডামেন্টাল ঠিক থাকে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে, তাহলে অবশ্যই আপনার কোম্পানি ভালো প্রফিট দেবে। এক্সাম্পল হিসেবে মনে করে নিন, এবছর যেমন 45 লক্ষের উপরে নতুন বিয়ে রয়েছে, তো সেই বিয়ের পাঞ্জাবি যখন আপনি কিনতে যাবেন, তখন আপনি মান্যবারের থেকে পাঞ্জাবি কিনবেন নাকি আপনার পাড়ার দোকানের মোড়ের থেকে আপনি পাঞ্জাবি কিনবেন? কোনো মতেই নয়, আপনি মান্যবার থেকে গিয়ে পাঞ্জাবি কিনবেন। মিনিমাম 4000-5000 টাকা দামের দামি পাঞ্জাবি, যেটা আপনি বিয়েতে দেখাতে পারেন, বৌভাতে সবাইকে দেখাতে পারেন। সে কারণে আমি বলবো এই সমস্ত প্রোডাক্ট অ্যাকচুয়ালি হাই এন্ড প্রোডাক্টে 2-4-5%, 10% জিএসটি বাড়লে কিচ্ছু আসবে যাবে না, বরঞ্চ তাদের অ্যাডভান্টেজ আজ বেড়ে যাবে। তারা এইটাকেই এক্সকিউজ দিয়ে প্রোডাক্টের দাম আরো 10% বাড়িয়ে দেবে। তো কোনো চিন্তা নেই, আপনার কোম্পানি যদি ঠিক থাকে, এ সমস্ত জিএসটি নিউজ মার্কেটে আসবে এবং যাবে। পজিটিভ সেন্টিমেন্টে নেগেটিভ, মানে যখন মার্কেট একতরফা পজিটিভের দিকে যাচ্ছে তখন নেগেটিভ নিউজের প্রয়োজন মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য, এবং সেগুলোকে আমরা বাহানা বানানোর চেষ্টা করি। সেম ভাবে মার্কেট যখন নিচের দিকে যায়, তখন পজিটিভ নিউজের প্রয়োজন, যেটাকে বাহানা দিয়ে মার্কেট উপরের দিকে যাবে। তো এই বাহানাগুলোকে সাইডে রাখুন, নেগেটিভ সেন্টিমেন্টের শেয়ার পারচেস করুন এবং পজিটিভ সেন্টিমেন্টের শেয়ার অন্যের হাতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন। ডেফিনেটলি স্টক মার্কেটে আপনি সাকসেসফুল হবেন। তো ভয় পেয়ে শেয়ার বিক্রি করবেন না, বরঞ্চ অন্যের ভয়কে কাজে লাগিয়ে আপনি শেয়ার মার্কেটে লোয়ার লেভেলে টানলে এন্ট্রি নিতে পারবেন। তো আশা করছি যথেষ্ট কনফিডেন্স দিতে পেরেছি। অন্ততপক্ষে জিএসটি নিউজের কারণে আপনি কোনো মতেই ভুল ভেবে শেয়ারটিকে এক্সিট করে দেবেন না। শুধুমাত্র 5% আপনার ইন্ডাস্ট্রিতে জিএসটি বাড়ছে অথবা কমছে ভেবেও এন্ট্রি নিয়ে নেবেন না। কোম্পানির উপর ফোকাস রাখার চেষ্টা করুন, বিজনেস মডেলের উপর ফোকাস রাখার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনি লং রানে মার্কেট থেকে সাকসেস হবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে বেশ কিছু ইনফরমেটিভ কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিগুলো এই মার্কেট কন্ডিশনে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করছে এবং মার্কেট রিলেটেডও বেশ কিছু পজিটিভ সাইন সেখানে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।